আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি কেমিস্ট্রি এই বইটি, যার একটি পার্ট হচ্ছে প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করা। এখানে প্রিভিয়াস বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করার সাথে সাথে তোমাদের জন্য আরও সংযোজিত আছে রোড টু মিশন 100 এবং রোড টু মিশন সাইক্লোনের মতো সাজেশন, যেগুলো তোমাদের প্রস্তুতিটাকে আরেকটু জোরদার করবে বলে আমাদের প্রত্যাশা। আমাদের এই বইটাতে কিন্তু অসংখ্য কিউআর কোড রয়েছে। প্রতিটি প্রশ্নের সাথে তুমি একটি করে কিউআর কোড পাচ্ছ। তুমি যখন এই প্রশ্নটা সমাধান করতে যাবে, সেক্ষেত্রে কোনো অসুবিধা অনুভব করলে সঙ্গে সঙ্গে কিউআর কোডটা স্ক্যান করার মাধ্যমে একজন শিক্ষক এসে তোমার সাথে প্রশ্নটা একটু আলোচনা করবে, যার মাধ্যমে এই প্রশ্নটা তোমার আয়ত্ত করতে আর একটু সহজ হবে বলে আমাদের প্রত্যাশা। তোমরা কিন্তু চাইলেই আমাদের এই ইজি কেমিস্ট্রি বইটি সংগ্রহ করে নিতে পারো। চলো আজকের পর্বে আমরা রাজশাহী বোর্ড 2022-এ আসা একটি প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি। দেখো, উদ্দীপক হিসেবে এখানে পি, কিউ আর আর প্রতীকী অর্থে ব্যবহৃত, মানে মৌল বুঝাইতে চাইছে, প্রতীক ব্যবহার করছে। কারণ মৌলের নাম তোমাকে এইখানে দেওয়া পারমাণবিক সংখ্যা থেকে বের করতে হবে। এখন তোমাদের 9-10-এর যে মানে এখান এই লেভেল পর্যন্ত তুমি 30 পর্যন্ত মৌলগুলা সিরিয়ালে মুখস্থ করে রাখবা। যার জন্য দেখো 30 পর্যন্ত মুখস্থ করলে তুমি এখানে পি এর পাশে কি লেখা, পারমাণবিক সংখ্যা 6 লেখা, তাহলে তুমি সিরিয়ালে গণনা করলেই বুঝতে পারতেছো যে কার্বন বুঝেছে, তাই না? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন। 6 নাম্বার পারমাণবিক সংখ্যা হচ্ছে আমাদের কার্বনের। তারপরে নাইট্রোজেন, অক্সিজেন, তার মানে কিউ হচ্ছে অক্সিজেন, তারপরে নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম। 12 নম্বরে আছে ম্যাগনেসিয়াম। তাহলে আমরা এই প্রতীকী অর্থে ব্যবহৃত যে মৌলগুলা ওগুলা বুঝতে পারলাম, কার্বন, অক্সিজেন আর ম্যাগনেসিয়াম। এরপরে চলো ক খ গ ঘ 4টা প্রশ্ন দেওয়া আছে। কি বলছে দেখো তো, যে অ্যালকোহল কাকে বলে। খ নাম্বারে বলছে ফ্লোরিনের যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন ভিন্ন কেন। যোজনী আর যোজ্যতা ইলেকট্রন ভিন্ন, এটা আমরা জানি, ফ্লোরিনের ক্ষেত্রে এটা আমরা ব্যাখ্যা করব। এরপর গ নাম্বারে কি বলছে, যে PQ2 যোগে কোন ধরনের বন্ধন বিদ্যমান। পি আর Q2, তার মানে কার্বন আর অক্সিজেন থাকবে দুইটা, তাহলে কার্বন আর দুইটা অক্সিজেন থাকলে কি হবে, কার্বন ডাইঅক্সাইড। তাহলে কার্বন ডাইঅক্সাইড যোগে কোন ধরনের বন্ধন বিদ্যমান, এখানে আমরা সমযোজী বন্ধন দেখতে পাবো, যেটার বর্ণনা আমাদেরকে এখানে দিতে হবে। এরপরে RQ এবং PQ2 উভয় যৌগদ্বয় পানিতে দ্রবীভূত হয় কি। তাহলে আর কি আছে আমাদের, ম্যাগনেসিয়াম, আর কিউ হচ্ছে অক্সিজেন। ম্যাগনেসিয়াম আর অক্সিজেন যে যৌগটা গঠন করবে, আবার পি আর Q2 অর্থাৎ কার্বন আর অক্সিজেন যে যৌগটা গঠন করবে, কার্বন ডাইঅক্সাইড যেটা, ওরা পানিতে দ্রবীভূত হবে নাকি, এই বর্ণনাটা আমাদের দেওয়া লাগবে। আমরা জানি সমযোজী যৌগ পানিতে দ্রবীভূত হয় না, শুধুমাত্র আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয়। সেক্ষেত্রে আমরা বুঝতে পারতেছি যে কার্বন ডাইঅক্সাইড যেহেতু সমযোজী যৌগ, এটা পানিতে দ্রবীভূত হবে না। যেটা ম্যাগনেসিয়াম অক্সাইড, যেটা এটা পানিতে দ্রবীভূত হবে। এটা আমাদের ডায়াগ্রাম এঁকে ব্যাখ্যা করা লাগবে। আমাদের এই বইটাতে কিন্তু তোমাদের জন্য স্ট্যান্ডার্ড ওয়েতে উত্তরগুলোও করে দেওয়া আছে, তোমরা চাইলেই কিন্তু এই বইটি সংগ্রহ করে নিতে পারো। এবার দেখো, চলো উত্তরে যদি যাই। অ্যালকোহল কাকে বলে, যে জৈব যৌগে অর্থাৎ অ্যালিফেটিক যে হাইড্রোকার্বনগুলো আছে, ওখানে যেখানে আমরা হাইড্রোক্সিল মূলক দেখতে পাবো, ওগুলাকে আমরা বলবো অ্যালকোহল। দেখো OH মূলকটা সংযুক্ত থাকবে। যে জৈব যৌগ অথবা অর্থাৎ যেটাকে আমরা অ্যালিফেটিক হাইড্রোকার্বন বলতে পারি, ওই হাইড্রোকার্বনে যেখানে হাইড্রোক্সিল মূলক সংযুক্ত থাকবে অথবা হাইড্রোক্সিল মূলক বিদ্যমান, সেগুলোকে আমরা কি বলবো, অ্যালকোহল বলবো। দেখো আমাদের খ নম্বরে কি বলছিল, ফ্লোরিনের যোজনী আর যোজ্যতা, এই দুইটার ভিতর আমাদের পার্থক্যটা করতে হবে। এখন ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি, দেখো তো এই জায়গায় 1s2 2s2 2p5, তাই না? এখন পিটাকে আমরা আরো যদি মানে সূক্ষ্মভাবে ভাগ করতে চাই, তাহলে px py আর pz এরকমটা পাই। সেক্ষেত্রে আমরা যোজ্যতা ইলেকট্রন বলতে এখানে দেখো সর্বশেষ কক্ষপথে কোনো মৌল যখন আমরা ইলেকট্রন বিন্যাস করি, তখন কক্ষপথগুলো আঁকি, ওখানে ইলেকট্রনগুলো অবস্থান করে। ওই সর্বশেষ কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকবে, ওইটা হচ্ছে ওই মৌলের যোজ্যতা ইলেকট্রন। তাহলে দেখো, ওর যদি ইলেকট্রন বিন্যাস আমরা করি, এক্ষেত্রে কিন্তু আমরা সর্বশেষ কক্ষপথে 7টা ইলেকট্রন দেখতে পাবো। এখানে দেখো পিতে 5টা আর এখানে এস এর ভিতরে 2টা, তাহলে 7টা ইলেকট্রন আমরা দেখলাম। ওই 7টা ইলেকট্রনই হচ্ছে ওর যোজ্যতা ইলেকট্রন। কিন্তু যোজনীর ক্ষেত্রে কিন্তু আলাদা। যোজনীর ক্ষেত্রে ওই বিজোড় সংখ্যক ইলেকট্রন লাগবে আমাদের। কোনো মৌলের সর্বশেষ কক্ষপথে যে বিজোড় সংখ্যক ইলেকট্রনটা থাকবে, ওইটাই হচ্ছে ওর যোজনী। অর্থাৎ ওই বিজোড় সংখ্যক ইলেকট্রনের মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারি ওই মৌলটা কতগুলো ইলেকট্রন গ্রহণ করবে অথবা ত্যাগ করবে। সেক্ষেত্রে ওইটা হচ্ছে ওই মৌলটা যোজনী হবে। তাহলে বিজোড় সংখ্যক ইলেকট্রন যেটা, এটা হচ্ছে যোজনী। আর সর্বশেষ কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকবে, ওই সবগুলো হচ্ছে ওর যোজ্যতা ইলেকট্রন। তাহলে দেখো, ফ্লোরিনের ক্ষেত্রে আমরা বিজোড় সংখ্যক ইলেকট্রন কয়টা পাইলাম, একটা।
এই যে 2p-z যে অরবিটালটা, এখানে হচ্ছে একটা ইলেকট্রন আছে, তাহলে ওর যোজনী হচ্ছে 1। আর যোজ্যতা ইলেকট্রন বলতে সর্বশেষ কক্ষপথে যতগুলো আছে, তাহলে দেখো এই যে 2 নাম্বার হচ্ছে ওর সর্বশেষ কক্ষপথ, এখানে দেখো 2 1 3 2 আর 2, এখানে 7টা ইলেকট্রন আছে সর্বশেষ কক্ষপথে, তাহলে 7টা ইলেকট্রন হচ্ছে ওর যোজ্যতা ইলেকট্রন, আর যোজনী হবে 1, কারণ এটা বিজোড় সংখ্যক হিসাব করতে গেলে একটা বিজোড় পাই আমরা, সেক্ষেত্রে যোজনী 1 আর যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 7। এরপরে আমাদের কি বলছিল, পি আর কিউ মৌল দ্বারা হচ্ছে যে যৌগটা গঠিত হবে, তাই না, এরকম বলছিল। পি তাহলে আমাদের কি ছিল, 6 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট, এটা ছিল কার্বন, আর কিউ ছিল 8 পারমাণবিক সংখ্যা, তার মানে এটা হচ্ছে অক্সিজেন। তাহলে কার্বন আর অক্সিজেন এটা মিলে কি গঠিত হবে, কার্বন ডাইঅক্সাইড গঠন করবে। এখন কার্বন ডাইঅক্সাইড, এটার এই কার্বন আর অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস যদি তুমি করো, দেখো তো 1s2 2s2 2p2, তাহলে ওর সর্বশেষ কক্ষপথে, কার্বনের সর্বশেষ কক্ষপথে 4টা ইলেকট্রন আছে। আবার অক্সিজেনেরটা দেখো 1s2 2s2 2p4, ওর সর্বশেষ কক্ষপথে কয়টা আছে, 4 আর 2 6টা ইলেকট্রন। তাহলে ও আমরা কি বলছিলাম, যদি তোমার কাছে একটা ইলেকট্রন থাকে, 2টা থাকে, তাহলে তুমি সেগুলো সহজেই ত্যাগ করে দিতে পারতেছো, কারণ তোমার 7টা গ্রহণ করার চেয়ে একটা ত্যাগ করে দেওয়া সহজ। কিন্তু ওদের দেখো তো, ওর 4টা ইলেকট্রন আছে, ওর অষ্টক পূরণ করতে আরো 4টা লাগে। আবার অক্সিজেনের 6টা ইলেকট্রন আছে, ওর অষ্টক পূরণ করতে আরো 2টা লাগে। সেক্ষেত্রে ওরা কেউই কিন্তু মানে ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করতে পারবে না, কারণ ওদের কি মানে মাঝখান বরাবর আছে, অষ্টক পূরণ করতে 4টা লাগে আর ওর কাছে আছে 4টা, তার মানে মাঝামাঝি সংখ্যক একটা ইলেকট্রন ওরা ধারণ করতেছে। সেক্ষেত্রে ওরা দুইজন কি করবে, কার্বন আর অক্সিজেন, ওরা হচ্ছে ইলেকট্রন শেয়ার করবে। এখন অক্সিজেন দেখো 2টা আছে আমাদের, তাই না, মানে কার্বন ডাইঅক্সাইড অণুতে অক্সিজেন হচ্ছে 2টা আছে, কার্বন ওর সর্বশেষ কক্ষপথে 4টা ইলেকট্রন 2টা 2টা করে শেয়ার করবে। অক্সিজেন, এখানে অক্সিজেনটাই দেখো ওর অষ্টক পূরণ করতে এখানে আরো 2টা লাগে, কারণ ওর 6টা আছে, যে 1 2 3 4 5 6টা ইলেকট্রন অলরেডি আছে, ওর আরো 2টা লাগবে যেটা ও এই কার্বন থেকে নিবে। আবার এখানে আরেকটা অক্সিজেন অণু আছে, ওর অষ্টক পূরণ করতে 2টা লাগবে, যেটা হচ্ছে ও এই কার্বন অণু থেকে নিবে, মানে কার্বন অণুর সাথে শেয়ার করবে। এখন ওরা যখন ইলেকট্রনটা শেয়ার করতেছে, দেখো তো এই যে অক্সিজেন ওর সর্বশেষ কক্ষপথে তাহলে কয়টা হইলো, এই যে 1 2 3 4 5 6, আবার কার্বনের দেওয়া যে 2টা 7 8, তাহলে ও 4 জোড়া ইলেকট্রন ওর কিন্তু সর্বশেষ কক্ষপথে হয়ে গেছে। আবার এই পাশের অক্সিজেনটা দেখো, ওর ক্ষেত্রেও কিন্তু এই যে 1 2 3 4 5 6, কার্বনের দেওয়া আরো 1 জোড়া, তাহলে ওর হচ্ছে 4 জোড়া, অর্থাৎ 8টা ইলেকট্রন, অক্সিজেন 2টার হয়ে গেল। এবার কার্বনেরটার দিকে তাকাও, কার্বনের সর্বশেষ কক্ষপথে এই যে ওর অলরেডি ছিল আগে থেকে 2টা, আবার এই অক্সিজেন দিল 2টা, এই অক্সিজেনটা দিল 2টা, তাহলে ওর কয় জোড়া হইলো, এখানে দেখো 2 জোড়া, এখানে 2 জোড়া, 4 জোড়া ইলেকট্রন, তার মানে ওরও হচ্ছে 8টা ইলেকট্রন হয়ে গেছে। তাহলে কার্বন ডাইঅক্সাইড অণুতে কার্বন ওর 2টা 4টা ইলেকট্রন শেয়ার করতেছে, অক্সিজেন ওদের সর্বশেষ কক্ষপথে থাকা এক জোড়া ইলেকট্রন শেয়ার করতেছে। শেয়ার করার মাধ্যমে কি হয়েছে দেখো, প্রত্যেক অণু কিন্তু অষ্টক পূরণ করতে পারতেছে, কার্বনও অষ্টক পূরণ করলো, অক্সিজেন 2টাও কিন্তু অষ্টক পূরণ করলো। তাহলে অষ্টক পূরণ করার জন্য ওরা কি করলো, ইলেকট্রন শেয়ার করলো। ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যেহেতু বন্ধন গঠিত হয়েছে, তাহলে আমরা এটাকে কি বলবো, সমযোজী বন্ধন বলবো। দেখো এখানে আমরা বর্ণনা যদি এভাবে লিখি, কার্বন ডাইঅক্সাইড যৌগ গঠনের সময় কোনো পরমাণুর পক্ষে ইলেকট্রন ত্যাগ করা সম্ভব হয় না। কি জন্য আমরা বলছি যে কম সংখ্যক যদি ইলেকট্রন থাকতো তাহলে ত্যাগ করতে পারতো, কারো পক্ষেই এখানে হচ্ছে ইলেকট্রন ত্যাগ করা সম্ভব হচ্ছে না, তখন ওরা কি করবে, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধন গঠন করবে। একটি কার্বন পরমাণু 4টি যোজ্যতা ইলেকট্রনের সাথে 2টি অক্সিজেন পরমাণু তাদের যোজ্যতা স্তরে 2টি করে ইলেকট্রন শেয়ারের করে সমযোজী বন্ধনের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যৌগ গঠন করবে। এবার কার্বন ডাইঅক্সাইড অণুতে আমরা কি করি, কি দেখতে পাই, যে প্রতিটি অক্সিজেন পরমাণু কার্বন পরমাণুর সাথে দ্বি বন্ধনে যুক্ত হয়েছে। এটা ডায়াগ্রাম তুমি এভাবে এঁকে দিলে, এই যে আমরা ডায়াগ্রামের দিকে তাকাইলে দেখতে পারতেছি, কার্বন 2 জোড়া ইলেকট্রন শেয়ার করতেছে, আবার অক্সিজেন 1 জোড়া করে শেয়ার করার মাধ্যমে ওরা সবাই হচ্ছে অষ্টক পূরণ করছে। শেয়ার যেহেতু হয়েছে, তাহলে এখানে আমরা বলবো সমযোজী বন্ধন। এরপরে চলো আমাদেরকে কি বলছিল, যে কোনটা পানিতে দ্রবীভূত হবে আর কোনটা পানিতে দ্রবীভূত হবে না। এক্ষেত্রে আমরা যেখানে আয়নিক যৌগ দেখব, আয়নিক যৌগের ক্ষেত্রে আমরা হচ্ছে মানে পানিতে দ্রবীভূত হইতে দেখতে পারবো। এখানে ম্যাগনেসিয়াম আর অক্সিজেন, যেটা ম্যাগনেসিয়াম আর অক্সিজেন ক্ষেত্রে কিন্তু আমরা আয়নিক বন্ধন দেখতে পাবো। কি জন্য আমি বলছি, যে ধাতু আর অধাতু যদি তুমি শোনো, ধাতু আর অধাতু একসাথে বন্ধন গঠন করা মানেই হচ্ছে তোমার আয়নিক বন্ধন হবে। এখানে যদি আমি তোমাদেরকে নোটসে যদি দেখাই,
দেখো ম্যাগনেসিয়াম কি করবে, ওর সর্বশেষ কক্ষপথে কিন্তু দুইটা ইলেকট্রন থাকে, তাই না? তাহলে ম্যাগনেসিয়াম ওর সর্বশেষ কক্ষপথ থেকে দুইটা ইলেকট্রন ত্যাগ করে দিয়ে ধনাত্মক আয়নে পরিণত হবে। চলো একটা ম্যাগনেসিয়াম পরমাণু, ওর একটা দুইটা 3 4 5 6 7 8 9 10 11 12, আমরা জানি ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 12। তাহলে ওর সর্বশেষ কক্ষপথে কয়টা থাকলো, দুইটা ইলেকট্রন আছে। এখন ম্যাগনেসিয়াম এই দুইটা ইলেকট্রন ত্যাগ করে দেওয়া বেশি সহজ হবে ওর 6টা ইলেকট্রন গ্রহণ করার চেয়ে। মানে যেহেতু অষ্টক পূরণ করবে, অষ্টক পূরণ করার জন্য ওর এইখানে হয় দুইটা ছেড়ে দেওয়া লাগবে, না হলে আরো 6টা গ্রহণ করা লাগবে। 6টা গ্রহণ করার চেয়ে দুইটা ছেড়ে দেওয়া সহজ, যার জন্য ও ওর সর্বশেষ কক্ষপথ থেকে দুইটা ইলেকট্রন ছেড়ে দিবে। ছেড়ে দেওয়ার পরে এটা মনে করো পাশে আরেকটা অক্সিজেন পরমাণু আছে, যে অক্সিজেন পরমাণুটার আবার অষ্টক পূরণ হওয়ার জন্য দুইটা ইলেকট্রন প্রয়োজন। দেখো ওর সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে, প্রথমে দুইটা, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন। এখন অক্সিজেনের সর্বশেষ কক্ষপথে 6টা ইলেকট্রন আছে, ওর অষ্টক পূরণ করার জন্য আরো দুইটা লাগে। এখন ও 6টা ছেড়ে দেওয়া হচ্ছে, দুইটা গ্রহণ করা সহজ, তাই না? তাহলে এই যে জোড়াটা ম্যাগনেসিয়াম ছেড়ে দিবে, ওই ম্যাগনেসিয়ামের ছেড়ে দেওয়া জোড়টা অক্সিজেন গ্রহণ করতেছে। তাহলে ম্যাগনেসিয়াম যে দান করলো, তুমি দান করতে পারছো মানে তুমি ধনী, তোমার কাছে ধন আছে দেখেই তো তুমি দান করতে পারছো। তাহলে ম্যাগনেসিয়ামের উপর আমরা কি দিব, ধনাত্মক আয়ন দিব। ও দুইটা মানে ছেড়ে দিছে, যার জন্য দুইটা ধনাত্মক আয়ন। আবার অক্সিজেনের ক্ষেত্রে দেখো ও দুইটা ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে ও হবে মাইনাস। তাহলে ধনাত্মক আর ঋণাত্মক আয়ন এই দুইটা যদি একসাথে মিলিত হয়, তাহলে ম্যাগনেসিয়াম অক্সাইড একটা যৌগ গঠন করবে, যেটা কি হইলো আয়নিক, কারণ ইলেকট্রন আদান প্রদান হয়েছে, তাই না? আদান প্রদানের মাধ্যমে আয়নিক যৌগ গঠন হয়েছে। এরপরে পানি, যেটা আমরা জানি পানির সংকেত কি, H2O, তাই না? এখন এখানে একটা অক্সিজেন থাকবে আর দুইটা হাইড্রোজেন থাকবে। এইখানে ওরাও কিন্তু সমযোজী যৌগ, পানি কিন্তু একটা সমযোজী যৌগ। এখন অক্সিজেন কি করবে, হাইড্রোজেনের সাথে ইলেকট্রনগুলো শেয়ার করতেছে। এখন তুমি এই জায়গায় একটা কনসেপ্ট দেখো, আমি যদি অক্সিজেন আর হাইড্রোজেন আঁকি, দেখো অক্সিজেন ওর সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে, 6টা, তাই না? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন। এখন এই যে 6টা ইলেকট্রন আছে, এবার হাইড্রোজেন কি করবে, একটা করে ইলেকট্রন ওর সাথে শেয়ার করবে, কারণ হাইড্রোজেনের দ্বিত্ব পূরণ করা লাগবে। তাহলে ও এখানে একটা দ্বিত্ব পূরণ করলো, এখানে আরেকটা হাইড্রোজেন আছে, ও এই একটা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে দ্বিত্ব পূরণ হইলো, হাইড্রোজেনের দ্বিত্ব পূরণ হয়েছে, অক্সিজেনের অষ্টক পূরণ হয়ে গেছে। এখন কিন্তু এইখানে কি হবে, দেখো হাইড্রোজেনের যে ইলেকট্রনটা, এই যে ওর যে ক্রস দিয়ে আমি বুঝেছি যে ইলেকট্রনটা, এই ইলেকট্রনটা অধিকাংশ সময় হচ্ছে তোমার অক্সিজেনের পাশে ঘুরবে, মানে অক্সিজেনের কাছে বেশি থাকবে। ঘুরতেছে ঘুরতেছে, এখানে এসে একটু হাই হ্যালো করে যাবে, আবার এখানে ঘুরবে, আবার এখানে যায় একটু হাই দিয়ে যাবে। তাহলে ইলেকট্রনটা বেশি পাইলো কে, অক্সিজেন পাইলো। আবার এখানে ওর যে ইলেকট্রনটা ছিল, ও দেখো অক্সিজেনের পাশে বেশি পরিমাণে ঘুরবে, এখানে যায় অল্প একটু হাই, আবার ঘুরতেছে ঘুরতেছে হ্যালো। তাহলে বেশি পাইলো কে, ইলেকট্রনটা অক্সিজেন পাইলো। এক্ষেত্রে অক্সিজেন হচ্ছে কি করবে, তড়িৎ ঋণাত্মকতা ওর বেশি, যার জন্য ও হচ্ছে এই ইলেকট্রনটা বেশি গ্রহণ করতেছে। তাহলে বেশি যে গ্রহণ মানে নিচ্ছে, মানে পুরাপুরি তো নিয়ে নিচ্ছে না, কিন্তু বেশি সময় ধরে ওর পাশে ঘুরতেছে। পুরাপুরি নিয়ে নিলে তো এই যে এরকম হইতো, মানে ছেড়ে দিলে একদম পুরাটা নিয়ে যেত, কিন্তু এখানে কিন্তু ওরা শেয়ার করতেছে, নামে শেয়ার করতেছে, কিন্তু কামে কে, অক্সিজেন বেশি পাচ্ছে। তাহলে ও অক্সিজেন কি হবে, ধনাত্মক আয়ন হবে। কিন্তু পুরোপুরি ধনাত্মক কি হবে, সে কি পুরোপুরি এটা নিয়ে নিছে, পুরোপুরি কিন্তু নেয় নাই। তাহলে এখানে হচ্ছে আংশিক, আংশিক ধনাত্মক, ডেল্টা দিয়ে আমরা প্রকাশ করব। আবার হচ্ছে আংশিক ঋণাত্মক, সরি, কারণ ও কি করছে, গ্রহণ করতেছে, তাহলে আংশিক ঋণাত্মক। এরপরে হাইড্রোজেন কি করতেছে, দান করতেছে, মানে হাইড্রোজেনের কাছেও আছে কিন্তু বেশি পরিমাণে থাকতেছে কার কাছে, অক্সিজেনের কাছে। তাহলে ও হচ্ছে আংশিক ধনাত্মক, মানে হাইড্রোজেনটা হবে আংশিক ধনাত্মক। তাহলে আমরা দেখো এরকম লিখতে পারি, আংশিক, ওদের মাথার উপরে এরকম ডেল্টা প্লাস, আর এখানে কি ডেল্টা মাইনাস। তাহলে দেখো ওরা পানি সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও ওর ভিতরে কিন্তু আংশিক ধনাত্মক আর ঋণাত্মক প্রান্ত আছে। আবার আয়নিক যৌগ যেখানে, ওখানে তো ধনাত্মক ঋণাত্মক প্রান্ত আছে, আমরা জানি যে ওরা ধনাত্মক ঋণাত্মক আয়ন সৃষ্টির মাধ্যমে তো ওরা যৌগ গঠন করছে। তাহলে দেখো এই যে আয়নিক যৌগটা, ওরা পানিতে যখন তুমি ওদেরকে মিলাবা, সেক্ষেত্রে কি হবে, পানির যে আয়নগুলো আছে আংশিক ধনাত্মক আর ঋণাত্মক আয়নের সাথে এই আয়নিক যৌগের ধনাত্মক আর ঋণাত্মক আয়ন হচ্ছে মানে মিলিত হবে। এখন এরকম একটা স্ট্রাকচার তোমাকে এই প্রশ্নগুলায় অবশ্যই আঁকতে হয়। মনে করো পানিতে তুমি এটাকে গুলাইলা, মানে দ্রবীভূত করলা ম্যাগনেসিয়াম আয়নটা। এখন আমরা জানি ধনাত্মক আয়নকে আকর্ষণ করে কে, ঋণাত্মক আয়ন। তাহলে ঋণাত্মক কে ছিল আমাদের পানির ভিতরে, ঋণাত্মক ছিল কে, অক্সিজেন, তাই না?
তাহলে অক্সিজেনগুলা এই প্লাসের কাছে চলে আসবে, মানে এই যে ধনাত্মক আয়নের কাছে এই ঋণাত্মক আয়নটা আসবে। ঋণাত্মক অক্সিজেন তুমি এভাবে করে দিলা অনেকগুলা, অক্সিজেনের পাশে আবার কে থাকবে? হাইড্রোজেনগুলোকে তো ও ছেড়ে দিতে পারবে না, কারণ ও তো ওদের থেকে বেনিফিট নিচ্ছে। তাহলে এখানে দেখো অক্সিজেনের সাথে আমরা হাইড্রোজেনগুলো দিয়ে দিই, দুইটা বন্ধন। পানির অণু কিন্তু এরকম ভি শেপের হয়, ওই যে তড়িৎ ঋণাত্মকতার কারণে ওরা হচ্ছে এরকম বেঁকে থাকে। তাহলে দেখো চারপাশে সবগুলো হাইড্রোজেন দিয়ে দাও, কারণ অক্সিজেন হাইড্রোজেনটাকে এখনো ছাড়তে পারবে না, যদিও ও হচ্ছে ঋণাত্মক আয়ন দেখে ধনাত্মক আয়নের কাছে আসছে। এরপরে সবগুলোর মাথার উপরে তুমি ডেল্টা মাইনাস, কারণ প্লাসের কাছে কে থাকবে? মাইনাস থাকবে। ডেল্টা মাইনাস দিয়ে দিলা, হাইড্রোজেনগুলোর মাথায় কি দিবা? ডেল্টা প্লাস দিবা। এরকম একটা চিত্র তোমাকে অবশ্যই আঁকতে হবে। এখানে তোমাকে বলে দিবে না যে চিত্র আঁকো, কিন্তু যখনই তুমি এরকম দ্রবীভূত হয় কিনা এই প্রশ্নগুলো যখন দেখবা, এখানে কিন্তু চিত্র মাস্ট দিয়ে দিবা। তাহলে ধনাত্মকের পাশে কি হলো? ঋণাত্মক আয়নগুলো এসে এরকম একটা স্ট্রাকচার গঠন করলো। আবার আমাদের কি ছিল? অক্সিজেন ছিল। অক্সিজেন কি দুইটা গ্রহণ করছে, যার জন্য সে দুইটা মাইনাস হয়ে গেছে। এখন ও যে দুইটা মাইনাস, ওই মাইনাসের পাশে কে এসে অবস্থান করবে? মাইনাসের পাশে এসে প্লাসগুলো অবস্থান করবে, তাই না? প্লাস কে ছিল পানির অণুর ভিতরে? দেখো তো হাইড্রোজেন ছিল প্লাস। তাহলে হাইড্রোজেনগুলো সবগুলা এই অক্সিজেনের পাশে এসে অবস্থান করতেছে। দেখো সবগুলা হাইড্রোজেন অক্সিজেনের কাছে চলে আসলো। এখন হাইড্রোজেনকে তো ও অক্সিজেন, মানে আরেকটা যে পানির অণুর যে অক্সিজেন, ও অক্সিজেন তো ছাড়বে না, তাহলে এইখানে অক্সিজেনের সাথে ও যুক্ত থাকবে হাইড্রোজেনগুলা। এখন এই যে মাইনাসের পাশে কারা চলে আসলো? ডেল্টা প্লাস। সবগুলোর মাথার উপর তুমি ডেল্টা প্লাস দিয়ে দাও। এরপরে অক্সিজেনগুলোকে কি দিব? ডেল্টা মাইনাস, তাই না? এই যে এরকম একটা স্ট্রাকচার আমরা এঁকে দিলাম। এখানে দেখো ম্যাগনেসিয়াম অক্সাইড যেটা, সেটা পানিতে দ্রবীভূত হইলো। কিভাবে আমরা বুঝলাম? পানির সমযোজী অণুর যে আংশিক ধনাত্মক আর ঋণাত্মক প্রান্ত ছিল, ওরা এখানে যে আয়নিক যৌগের ধনাত্মক আর ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত হইলো। কিন্তু এক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড আমাদের ছিল না, আরেকটা যৌগ। কার্বন ডাইঅক্সাইড কিন্তু সমযোজী যৌগ। এখন ওরা যেহেতু সমযোজী যৌগে কোনো ধনাত্মক আর ঋণাত্মক আয়ন থাকে না বা প্রান্ত থাকে না, যার জন্য ওরা পানিতে দ্রবীভূত হইতে পারে না। পানি নিজে একটা সমযোজী যৌগ, সেক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে আমাদের একটা গ্যাস, আমরা জানি, যেখানে কোনো আংশিক ধনাত্মক আর ঋণাত্মক প্রান্ত নাই, যার জন্য এটা হচ্ছে দ্রবীভূত হইতে পারে না। তাহলে আমাদেরকে প্রশ্নে কি জানতে চাইছে? যে কোন যৌগটা পানিতে দ্রবীভূত হবে আর কোনটা হবে না। দেখো ম্যাগনেসিয়াম অক্সাইড পানিতে দ্রবীভূত হয় এবং কার্বন ডাইঅক্সাইড তরল অবস্থায় দ্রবীভূত হয়, গ্যাসীয় অবস্থায় হয় না। এই জন্য গ্যাসীয় অবস্থা থাকলে ওরা হচ্ছে, মানে আমরা জানি গ্যাসকে কিন্তু তুমি অনেক প্রেসার দিলে কিন্তু তরলে পরিণত করতে পারো। সেক্ষেত্রে কি হবে? তরল যে অবস্থা ওইটা হচ্ছে দ্রবীভূত হইলেও গ্যাসীয় অবস্থায় এটা দ্রবীভূত হবে না। এক্ষেত্রে তোমাকে কিন্তু অবশ্যই এই চিত্রটা এঁকে দিতে হবে। এই চিত্রটা তোমাকে প্রশ্নে বলবে না, তবুও হচ্ছে তুমি এঁকে দিবা। তাহলে আমরা কি বুঝলাম? আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয়, সমযোজী যৌগ পানিতে দ্রবীভূত হয় না। এই কনসেপ্টটাই হচ্ছে আমাদের প্রশ্নে জানতে চাইছে। এখন এভাবে যদি তুমি পরীক্ষার খাতায় রিপ্রেজেন্ট করতে পারো, আই হোপ তোমরা সিকিউতে একটা স্ট্যান্ডার্ড মার্ক সিকিউর করতে পারবা। প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করার মাধ্যমে তুমি এই উদ্দীপকটা ধরতে পারা, সেই অনুযায়ী উত্তরটা পরীক্ষার খাতায় রিপ্রেজেন্ট করতে পারার জন্য এই প্র্যাকটিসটা অবশ্যই দরকারি, যার জন্যই আমাদের ইজি কেমিস্ট্রি বইটাতে তোমাদের জন্য এই সংযোজনটা করা হয়েছে। তোমরা চাইলে কিন্তু আমাদের এই ইজি কেমিস্ট্রি বইটা সংগ্রহ করে নিতে পারো। আজকের পর্ব এই পর্যন্তই, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।